প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি কুসুম কুমার দে, সিনিয়র শিক্ষক সুভাটা উচ্চ বিদ্যালয়। আজ আমি সপ্তম শ্রেণীর তোমাদের ইংলিশ দ্বিতীয় পত্রের ক্লাস নিচ্ছি। আজকের টপিকস দ্য ভার্ব। ভার্ব হলো এমন একটি ওয়ার্ড যা কোনো কিছু করা, হওয়া বা থাকা অর্থে ব্যবহৃত হয়। ভার্বের বাংলা হলো ক্রিয়া। ক্রিয়া মানে কাজ। তোমরা যখন যে অবস্থায় যা কিছু করবা সবই কিন্তু ভার্ব। আমরা 24 ঘন্টায় যা করি, we have done everything within 24 hours is called verb. A verb is a word which describes doing something, being something and living something. ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্য গঠন করা সম্ভব নয়। এই থেকে বোঝা যায় যে 8 প্রকার পার্টিসিপের মধ্যে ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট। আমরা গ্রামার পড়ার শুরুতেই যখন এই পার্টিসিপেস নিয়ে আলোচনা করি, তখনই এই পার্টিসিপের মধ্যে ভার্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যা নিয়ে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে এই বিষয়টি লক্ষ্য করবে এবং শুনবে। এমনকি একটি মাত্র ভাব দ্বারা একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা যায়, এটাও তোমাদের মনে রাখা উচিত। এমনকি একটি মাত্র ভাব দ্বারা একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা যায়। যেমন যদি আমি বলি শুধু গো বললে এখানে বোঝা যাবে যে ইউ গো, অর্থাৎ তুমি যাও। কারণ এই ক্ষেত্রে সেকেন্ড পারসনের সাবজেক্ট প্রায় সাইলেন্ট থাকে, উজ্জ থাকে। সেকেন্ড পারসনের সাবজেক্ট প্রায় উজ্জ থাকে। তোমাদের এই নিয়ে পার্সন সম্পর্কে ধারণা থাকা উচিত। আমরা জানি যে পার্সন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে সেকেন্ড পারসনের বেশি সাইলেন্ট থাকে। সেকেন্ড পারসন হলো ইউ, ইউর, ইউস, অর্থাৎ তুমি, তোমরা, তোমাদের, তোমাদেরকে ইত্যাদি। ভার্বের ডেফিনিশন অফ ভার্ব: যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু কোনো কাজ করা অথবা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। কারণ এখানে কাজ করতে গেলে নিশ্চয়ই একজন ব্যক্তি লাগবে, সেক্ষেত্রে বস্তু লাগবে। তাই আমরা ভার্বের ডেফিনিশনটা এইভাবে এখানে লিখছি। যেমন ধরো, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকা বাস করি বা ঢাকাতে বাস করি। এখানে লিভটা হইল ভার্ব। যদি এই লিভটা এখানে দেওয়া না হতো, এই ভার্বটা না হতো, তাহলে বাক্যটা অসম্পূর্ণ থেকে যেত। আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভটা আছে, একটা ক্রিয়া, ভার্ব। আই হ্যাভ এ পেন। শি ইজ রাইটিং এ লেটার, সে একখানা চিঠি লিখতেছে। এখানে ইজটা ভার্ব, রাইটিং দাও ভার্ব। তবে ইজটা এখানে অক্সিলারি ভার্ব, আর রাইটিং এর রাইটটা হলো প্রিন্সিপাল ভার্ব। এর সাথে আইএনজি যোগ করে রাইটিং এসে, এবং এটা এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে এখানে লেখা হয়েছে। ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বের শ্রেণীবিভাগ অর্থাৎ কাইন্ডস অফ ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা ফিনিট ভার্ব, নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বের বাংলা হলো সমাপিকা ক্রিয়া, নন ফিনিট ভার্বের বাংলা হলো অসমাপিকা ক্রিয়া। ফিনিট মানে সমাপ্ত, আর নন ফিনিট মানে অসমাপ্ত, অর্থাৎ বাক্যের অর্থটা সেখানে অসম্পূর্ণ থেকে যায়। এটা তোমাদের বুঝতে হবে যে ফিনিট এবং নন ফিনিট বলতে আমরা কি বুঝি। তো ফিনিট হলো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ হয়, সেখানে বলা বা করার আর কিছু থাকে না, সেটা হইল ফিনিট ভার্ব। তবে এই ক্ষেত্রে সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে যার রূপের পরিবর্তন ঘটে। এই
ফিনিট ভার্বে তোমার যে সেন্টেন্সটা আমরা লিখব সেখানে ভার্বের রূপের পরিবর্তন ঘটবে কি অনুসারে? পার্সন অনুসারে, নাম্বার অনুসারে এবং টেন্স অনুসারে। যেমন আমি এখানে বলেছি শি ইজ রাইটিং এ লেটার, শি থার্ড পারসন। আমার বুঝতে হবে এখানে ইজটা কেন আসছে, এটা কন্টিনিউয়াস টেন্স, টেন্স অনুসারে পরিবর্তন হচ্ছে। শিটা থার্ড পারসন, শির সাথে সবসময় অক্সিলারি ভার্ব ইজ বসে, শি ইজ। এখানে শি আর হবে না, শি এম হবে না। তাই এখানে পার্সন অনুসারে পরিবর্তন এবং নাম্বার অনুসারে পরিবর্তন এবং টেন্স অনুসারে পরিবর্তন। তাই ফিনিট ভার্বে তোমার এখানে এই তিন চার জিনিসের উপর ভিত্তি করে পরিবর্তন ঘটে। যেমন আই গো টু অফিস, আমি অফিসে যাই। আই গো টু অফিস, আমি অফিসে যাই। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে আই গো, আমি যাই। আবার শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে ভার্বের সাথে ইয়ে যোগ হয়েছে। কি কারণে? এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় না। আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় তাহলেও ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় না। কিন্তু সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। এখানে শি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আর শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। যেমন শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে গো ভার্ব, সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়। তাই এখানে শি গোস টু স্কুল, ভার্বের সাথে ইয়ে যোগ হয়েছে। এটা হলো তোমাদের ফিনিট ভার্বের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আমরা দেখব। এরপরে আসবে নন ফিনিট ভার্ব। হ্যাঁ, যেখানে অর্থাৎ বাংলা হলো অসমাপিকা ক্রিয়া। এই ভার্ব দ্বারা সেন্টেন্সের বাক্য সম্পূর্ণ হয় না। নন ফিনিট ভার্ব অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যে ক্ষেত্রে বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না এবং সাবজেক্টের পার্সন, নাম্বার ও ভার্বের টেন্স অনুসারে এর রূপের কোনো পরিবর্তন হয় না। তাই এদেরকে বলা হয় নন ফিনিট ভার্ব। যেমন ধরো আই লাইক টু ড্র, আই লাইক টু ড্র, আমি চিত্র আঁকতে পছন্দ করি। আই লাইক টু, যেমন আই লাইক টু ড্র। এখন আমি যে চিত্রটা আঁকবো, কি চিত্র আঁকতে পছন্দ করি এখানে কোনো উল্লেখ নাই। হ্যাঁ, আই লাইক টু ড্র এ পিকচার, এ পিকচার, এখন এটা হলো আমার এখানে অতিরিক্ত, অর্থাৎ এখানে সেন্টেন্সটা আমার সম্পূর্ণ হয় না। আই লাইক টু ড্র এ পিকচার, এখানে ড্রডে হলো নন ফিনিট ভার্ব। ঠিক আছে। এরপরে আরো ফিনিট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রিন্সিপাল ভার্ব, দুই নম্বর হলো অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, বাক্যের প্রধান ক্রিয়া, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে সহায়তা করে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে কোনো একটা বাক্যকে সম্পূর্ণ করতে আদার্স কোনো ভার্বের তার সাহায্য প্রয়োজন হয় না। হ্যাঁ, নিজের স্বাধীনভাবে সম্পূর্ণত্ব প্রকাশ করে, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। যেমন মিসেস সালমা টিচেস দ্য স্টুডেন্টস, এখানে আমরা বলতে পারি যেমন মিসেস সালমা, MRS, মিসেস সালমা টিচেস দ্য স্টুডেন্টস। মিসেস সালমা ছাত্রদেরকে পড়াচ্ছেন বা শিখাচ্ছেন। এই ক্ষেত্রে দেখা গেছে এই সেন্টেন্সে মিসেস সালমা নিজে এখানে প্রধান হয়ে কাজ করতেছেন, তাকে কারোর উপর বা কারোর কাছ থেকে কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন হচ্ছে না। সুতরাং আমরা এখানে বলতে পারি যেমন দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলছে, অর্থাৎ তারা নিজেরা এখানে
ক্রিকেট খেলছে। এরপর আসতেছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের বাংলা হলো সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব এমন কতগুলো ভার্ব যার অর্থ বাক্যে নাই, তার নিজস্ব কোনো অর্থ নয়। অক্সিলারি ভার্ব has no meanings in any sentence, but it helps the principal verb to complete the sentence. Auxiliary verb has no meaning in any sentence. বাক্যে এর কোনো অর্থ নেই, but it helps the principal verb. এটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে to complete the sentence. বাক্যটাকে সম্পূর্ণ করতে। Are you understand, students? আচ্ছা, এই অক্সিলারি ভার্ব এখানে তিন ভাগে দেওয়া হয়েছে। এটা প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেল অক্সিলারি। তবে অক্সিলারি ভার্বগুলো কি এটা আমাদের জানতে হবে। অক্সিলারি ভার্ব হলো am, is, are, was, were, shall, will, should, would, can, could, may, might, has, have, had, do, did, done, must, be, etc. এখানে be একটা শব্দ আমি ইউজ করছি। এখানে be মানে be ভার্ব। be equal to প্রেজেন্ট টেন্সে am, is, are, past টেন্সে was, were, আর পারফেক্ট টেন্সে has, have, had। তবে এখানে be ভার্বটা শুধু am, is, are, was, were হতে ব্যবহার করা হয় অ্যাকর্ডিং টু টেন্স। তো এই অক্সিলারি ভার্বগুলোকে এখানে আরো চারটি উপায়ে ভাগ করা হয়েছিল। যেমন টু বি ভার্ব, টু বি ভার্ব অথবা বিং ভার্ব। টু বি ভার্বের অপর নাম হলো বিং ভার্ব, বি আই এন জি, বিং ভার্ব। এখানে হলো am, is, are, am, is, are, was, were। এরপর হলো ভার্ব টু বি বা টু বি ভার্ব, ভার্ব টু ডু বা টু ডু, আর একে বলা হয় ডুইং ভার্ব, ডি ও আই এন জি, ডুইং ভার্ব। এখানে হলো ডু, ডিড, ডান। এরপর হলো ভার্ব টু হ্যাভ, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব অথবা হ্যাভিং ভার্ব, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং ভার্ব। এখানে কি কি আসছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটি। 4 নম্বর হলো মডেল অক্সিলারি, এম ও ডি এ এল, মডেল, এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই, মডেল অক্সিলারি। সেটা হলো ক্যান, কুড, মে, মাইট, ক্যান, কুড, মে, মাইট, has, have, may, might, shall, will, should, would, shall, will, should, would, can, could, etc. এখানে দেখো যে আমি অক্সিলারি ভার্বের যে বিশেষণটা এখানে দিলাম। অক্সিলারি ভার্ব আমরা সাধারণত 21টা বা 18, 19টা বা আরো বেশিও আছে, আমরা এগুলো নিয়ে সাধারণত বেশি ব্যবহার করি। সেটা হলো am, is, are, was, were, shall, will, should, would, can, could, may, might, has, have, had, do, did, done, must, be, etc. তো এখানে এই অক্সিলারি ভার্বগুলোকে এই তিনটি ক্যাটাগরিতে, চারটি ক্যাটাগরিতে এখানে ভাগ করেছে। টু বি ভার্ব একে বলা হয় বিং ভার্ব। টু বি ভার্বের অপর নাম বিং ভার্ব। যেমন am, is, are, was, were। এখানে am, is, are প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করা হয় এবং was, were পাস্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করা হয় এবং এখানে নাম্বার এবং পার্সন অনুসারে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। যেমন I am, he is, এখানে I is হয় না। হ্যাঁ, যেমন I are, কিন্তু I are হয়, কিন্তু সেখানে একটা এক্সেপশন আছে যেটা এখন আলোচনা করব আমরা। এক্সেপশনাল
কেসের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ওয়াজ ওয়ার, আই ওয়াজ, হ্যাঁ, দে ওয়ার, হি ওয়াজ। তাহলে এখানে যে আমি তিনটা পার্সন উল্লেখ করছিলাম তোমাদের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। হ্যাঁ, আই, উই, আস, আওয়ার, মি, এগুলো সবই ফার্স্ট পার্সন। ইউর, সেকেন্ড পার্সন। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ওয়ার্ড আর থার্ড পার্সন। আর বাকি যত শব্দ আছে সবই থার্ড পার্সন। এগুলো তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। এরপরে বলছে ভার্ব টু ডু অর ডুইং ভার্ব। এই টু ডু ভার্বকে বা ডুইং ভার্ব বলা হয়ে থাকে। এখানে ডু, ডিড, ডান। ডু ভার্বটা সাধারণত প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর ডিড ভার্বটা পাস্ট টেন্সে, আর ডান প্রত্যেকটা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ডান ব্যবহার করা হয়। মনে রাখবা ভার্বটা দুই ধরনের আছে, একটা রেগুলার ভার্ব, একটা ইরেগুলার ভার্ব। এই রেগুলার এবং ইরেগুলার এই ভার্বগুলো একত্রে হয় ফিনিট ভার্ব। তো এই ক্ষেত্রে দেখা গেছে সেখানে টেন্সের তিনটা রো আছে, একটা প্রেজেন্টের, একটা পাস্ট টেন্স, একটা পাস্ট পার্টিসিপল। সাধারণত এই ডানটা পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে সব জায়গায় ব্যবহৃত হয়। এছাড়াও যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ ডান ব্যবহার করা হবে। এছাড়াও তুমি যখন ভয়েস চেঞ্জ করতে যাবা তখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তোমাদের পাস্ট পার্টিসিপল ফ্রম মাস্ট ইউজ করতে হবে। পাস্ট পার্টিসিপল দ্বারা, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল ফ্রম দা ছাড়া কোনো ভয়েস চেঞ্জ হবে না। এই ক্ষেত্রে আমরা ডু অর ডুইং ভার্বকে ব্যবহার করলাম। নেক্সট হলো টু হ্যাভ ভার্ব, একে বলা হয় হ্যাভিং ভার্ব। তবে একটা জিনিস তোমরা খেয়াল রাখবা, বিভিন্ন বইতে এগুলোকে বিভিন্ন ভাবে নাম দেওয়া হয়েছে। এই নিয়ে তোমাদের দুশ্চিন্তা করার কারণ নাই, কিন্তু সঠিক যেটা সেটা এখানে আলোচনা করছি। হ্যাভিং ভার্ব, সেখানে হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এই তিনটা শব্দ ব্যবহার করেছে। হ্যাজ, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় হ্যাজ, হ্যাভ। আর হ্যাড অনলি পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড ব্যবহার করা হয়। তারপর আসলো মডেল অক্সিলারি, সেখানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, হ্যাঁ, এটসেট্রা এগুলো আছে। এগুলো বিভিন্ন ক্ষেত্রে টেন্স অনুসারে, নাম্বার পার্সন অনুসারে এগুলো ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা করলাম অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার ভাগ করছে দুটি ভাগে, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভের বাংলা হলো সকর্মক্রিয়া আর ইনট্রানজিটিভের বাংলা হলো অকর্মক্রিয়া। যে ক্রিয়াপদের বাক্যের অর্থ সম্পূর্ণ থাকে, অর্থাৎ বাক্যে সেখানে অবজেক্ট থাকবে, সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বে সেখানে একটা তোমার ট্রানজিটিভ ভার্বে সবসময় সেখানে ক্রিয়া কর্ম সমাধানের জন্য কর্তা ছাড়া অন্য কাউকে বা অন্য কিছুকে অবজেক্ট হিসেবে সেখানে প্রয়োজন। কারণ এখানে যদি অবজেক্ট না থাকে তাহলে সেখানে ট্রানজিটিভ ভার্ব কোনোভাবে হবে না। ঠিক আছে? তবে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট দুই প্রকার, একটা ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। একটা হলো ব্যক্তিবাচক আর একটা হলো বস্তুবাচক। এই অবজেক্টগুলো ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। যেমন আই গেভ হার এ বুক, আই গেভ হার এ বুক, এখানে বুকটা হলো বস্তুবাচক আর আইটা হলো এখানে ব্যক্তিবাচক। তাই ট্রানজিটিভ ভার্বের যে দুইটা অবজেক্ট আছে, একটা হলো রেগুলার অবজেক্ট বা ডাইরেক্ট অবজেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে? এরপরে চলে যাব ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে সকল ভার্বের কর্তা ছাড়া অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় না, কর্তা ছাড়া অন্য কোনো ওয়ার্ডের প্রয়োজন হয় না, সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তাদেরকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দা বেবি স্মাইলস, হ্যাঁ, শিশুটি হাসতেছে। তাহলে এই ক্ষেত্রে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এরপরে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব উভয় দুজনের, যেটা আমি আগে আলোচনা করছিলাম, একটা রেগুলার একটা ইরেগুলার। ঠিক আছে? যেমন রেগুলার ভার্বের সাথে সেখানে ডি, ইডি, তারপরে
টি ইত্যাদি যোগ করে আমরা পাস্ট টেন্স এন্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারি। ঠিক আছে? আর ইররেগুলার ভার্বে সেখানে আর আচ্ছা এন ইএন এনি যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারি। আচ্ছা, এছাড়া ট্রানজিটিভ ভার্বকে চারটা ভাগে ভাগ করছে, একটা প্যাটার্নিভ ভার্ব, কুইজিভেসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব এবং রেসিপ্রোকাল ভার্ব। আর ইন্ট্রানজিটিভ ভার্ব হলো তিনটা পার্ট, সেখানে হলো কোভলেটিভ ভার্ব, কুইজিটিভ ভার্ব আর হলো কোকারেন্ট ভার্ব। ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এই আরেকটা হলো সেমি মডেল অক্সিলারি। সেটা সেমি মডেল অক্সিলারি ভার্ব আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই সেমি মডেল যেটা, এটা আমাদের আসলে বিশেষ ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। হ্যাঁ, সেখানে তেমন একটা আমাদের প্রয়োজন হয় না, তারপরও আমরা এখানে অনেক সময় উল্লেখ করে থাকি, যেমন নিড, ডেয়ার এবং ইউজ টু কে সেমি ভার্ব বলে। হ্যাঁ, নিড, ডিয়ার এবং ইউজ টু একে সেমি ভার্ব বলে। ঠিক আছে? সেমি ভার্ব অক্সিলারি ভার্ব বলে। যেমন ইউ নিড নট গো দেয়ার, ইউ নিড you need not go there, আবার you do not need to go there। তাহলে এখানে এটা হলো সেমি ভার্ব। যাই হোক, আজকে আমি এই ভার্ব এবং এর ক্লাসিফিকেশন নিয়ে মোটামুটি আলোচনা করছি। তোমরা এটা ভাষা সুন্দরভাবে পড়বে এবং এই যেহেতু ভার্ব 8 প্রকার পার্টিসিপেন্টের মধ্যে নট অনলি 8 প্রকার পার্টিসিপেন্ট এবং পুরো গ্রামারের ভিতরে ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো প্রতিটা মুহূর্তে তোমাদের এই ভার্ব সম্পর্কে জানা দরকার। আর ভার্ব ছাড়া পৃথিবীতে কোনো কাজে হয় না। আমরা যে 24 আওয়ার্স উই হ্যাভ ডান এভরিথিং ইন উইদিন 24 আওয়ার্স ইজ কোটেড ভার্ব। আমি বলেছিলাম যে 24 ঘন্টা আমরা যা কিছু করে থাকি তাই ভার্ব ছাড়া আমাদের কোনো কাজ নেই। তাই তোমরা এই ভার্বটা ভালো করে পড়ে নিবা, এই অধ্যায়টাকে ভালোভাবে আয়ত্তে নিবা, তাহলে তোমাদের জন্য অত্যন্ত ভালো হবে। এবং এটা 8, 9, 10, 11 উপরে যতই যাবা তত এটার গুরুত্ব অত্যধিক বেশি তখন বুঝতে পারবা। তোমাদের আগামী দিনের জন্য হোমওয়ার্ক রইল ভার্ব এবং ইটস ক্লাসিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ।